আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তো আজকে আমরা এখানে আছি যাদের জন্য আমরা আজকে সুন্দর একটা জায়গায় আছি এবং আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় যেতে চাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যে আমাদের ক্লাস শুরু করব। এর আগে দিয়ে আমাদের আসলে কি কি প্রস্তুতি দরকার? বিশ্ববিদ্যালয়ে যাব, বিশ্ববিদ্যালয়তে এখন মানে অনেক অবাধ উন্মুক্ত জায়গা, আমাদেরকে সিগারেট খাইবো, আমরা অনেক রকম করবো, উন্মাদনায় থাকবো, এরকম প্ল্যান কিন্তু অনেকে করে ফেলেছি। তো কি কি প্ল্যান আছে সেই প্ল্যানগুলো কিভাবে আরো সুন্দর করা যায় সেটা বলার জন্যই আমি আজকে সামনে এসেছি। আমি স্যারের কাছে অনুমতি নিয়েছি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের একটা উন্মুক্ত জায়গা। এখানে কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না। আমাদের স্যারেরা এখন রিসেন্টলি যেটা দেখেছে, আমাদের ছাত্ররা পড়াশোনাটা বাদে মাশাআল্লাহ বাকি সব কিছু পারে। এখন এই অবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রায় 80 থেকে 90% স্টুডেন্ট শুধু পড়াশোনার বাইরে বাকি সব কাজই করতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমাদের এখানে অভিভাবকরা আছে, তারা জানে তোমাদেরকে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য, কিন্তু তোমরা যদি পড়াশোনাটা না করো তাহলে তো কিছুই হবে না। অনেকে মনে করে যে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হওয়ার সাথে পরবর্তী চাকরি জীবনের কোনো সুযোগ নেই, মানে ওরকম কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু ক্যারিয়ার নিয়ে কাজ করছি 15 বছর যাব। তোমরা বিশ্ববিদ্যালয়ের বই মানে ভর্তি হলেই তোমাদের একটা বই পাওয়া যাবে, এগ্রি ডিকশনারি। এই এগ্রি ডিকশনারি যারা এগ্রিকালচারের বিশেষ করে স্টুডেন্ট, একদম ফুল টাইম তোমাদের লাগবে এবং এখান থেকে পাশ করার পরপরই এগ্রিকালচার রিলেটেড যত জব আছে, বাড়ি, বিনা, বিএডিসি, বিসিএস, ক্যাডার সার্ভিসে, সব সার্ভিসে আমার বইটা পড়তে হবে এবং এই বইটা এই নেটওয়ার্ক থেকে পাবলিশ হয়েছে। বড় কথা হচ্ছে এই বইটার আর কোনো অল্টারনেটিভ নাই এবং এটা পড়লে চাকরি হয়, এইটুকু আমি নিশ্চিত বলতে পারছি। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা আজকে কি আমি যেখানে যারা আসছি, আজকে কি আমি চাকরির প্রস্তুতি শুরু করে দিব? নিশ্চয় না। আমরা তাহলে আজকে থেকে কিভাবে আগাবো বা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কিভাবে আগাবো সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা সবসময় নিজেদেরকে আপডেট রাখবো। আপডেট কিভাবে রাখবো? আরেকটা জিনিস দেখা যায়, ধরো ম্যাথমেটিক্সের 10টা চ্যাপ্টার, কিছু কিছু XYZ কিছু কিছু জায়গা আছে 10টা চ্যাপ্টারের ক্লাস নেয়, দেখা গেল টিচারের কোনো কনসিস্টেন্সি নাই, এটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে। আবার ক্লাসের কোয়ালিটির কথা যদি বলো, যেহেতু টিচার চেঞ্জ হচ্ছে, কোয়ালিটিও কনসিস্টেন্সি নাই, কোয়ালিটিও কনস্ট্যান্ট নাই, এটা চেঞ্জ হচ্ছে, এটা ভেরিয়েবল। বাট একটা বিষয় ধারাবাহিকভাবে ক্লাস নেই, তাহলে কোয়ালিটি ঠিক থাকে, টিচারের কনসিস্টেন্সি ঠিক থাকে। এক এক দিন এক এক ক্লাস, এক একটা টিচার থাকলে আধা ঘন্টা সময় যায় নিজের ইন্ট্রোডিউস দিতে, নিজের পরিচয় দিতে, তারপরে ক্লাসটাকে হাসানোর জন্য গল্প করতে করতে 40 মিনিট শেষ, আর বাকি 40 মিনিট সে পড়াবে, তারা ওরা করে কয়েকটা টপিক পড়ায় চলে যাবে। কিন্তু টিচারের যদি একটা কনসিস্টেন্সি থাকে, সে না হয় প্রথম ক্লাসে আইসা বললো যে আমি অমুক, আমি তমুক, যা একটা ক্লাস, কিন্তু একই কথা তো পরবর্তী ক্লাসে বলার কোনো যৌক্তিক হয় না। তো এই জন্য আমার মূল টার্গেটটা ছিল আমার ক্লাসগুলোর কোয়ালিটি, আমি আসলে কোথায় পড়াই, আমার কোচিং এর বিল্ডিং গুলা কি ভালোভাবে কালার করা কিনা, আমার বেঞ্চগুলার কোয়ালিটি কি, আমার এসির অবস্থাটা কি, এটা জানতেন, এটার সমালোচনা করুক, করলেও দিন শেষে আমি আমার মূল যে বিষয়টা, একটা ক্লাস, যে ক্লাসগুলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেকে প্রস্তুত করে, এই ক্লাসগুলা আমরা নিজের হাতে যদি সম্পন্ন করি, তাহলে দিন শেষে যদি 17টা কমপ্লেনও আমার কোচিংয়ে জমা হয়, কিন্তু এই প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাবে এবং অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের চাইতে আমার কোচিংয়ের চান্স পাওয়ার রেশিওটা কিন্তু আমি উপরের দিকে নিয়ে যাইতে হবে। এখানে আসে দাঁড়ানোর আগে আমি সেই অঙ্ক কিন্তু করেই এসেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে দীর্ঘ 17টা বছর নেটওয়ার্ক কোচিং এর যে মূল পরিচালক আমি আছি, হুসাইন আছি, এর বাইরে সাধারণ 99% ক্লাস তোমরা জানো যে আমরাই নিয়ে থাকি। ফলশ্রুতি
কারণটা কি? এই যে একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, একটা আমানত আমার হাতে আছে। এদেরকে একটা গতি না করে, এদেরকে সিলেবাস শেষ না করে একটা পর্যায়ে না গিয়ে আমি আমার বাড়িতে গিয়ে রান্না করে বসে আমার পরিবারের ফ্যামিলিদের সাথে আমি কিভাবে খাই, আমার মনে একটা প্রশ্ন জাগে। তো এইভাবে নেটওয়ার্ক কোচিং এর মধ্য দিয়ে আমরা কাজ করে থাকি, এটা বললাম। তবে কোনো মানুষই ভুল বা ত্রুটির ঊর্ধ্বে না। আমি কামরুল ইসলাম যেদিন থেকে ভুল আর করবো না, ওই দিন আমি এই দুনিয়াতেই থাকতে চাই না, তাই না? আমিও সীমাবদ্ধতার ঊর্ধ্বে না। তো প্রত্যেকটা বছর আমি যখন তোমাদেরকে পড়াই, শেখাই, আমিও একটা শিক্ষানবিশ বল নিয়ে তোমাদের সামনে হাজির হই। কারণ প্রত্যেকটা বছর আমার নিজেকেও অনেক শিখতে হয়। যেমন এই বছর তোমাদের মাঝখান থেকে কথা আসছে, আচ্ছা ভাইয়া একটা ওএমআর মেশিন আপনারা কিনতে পারেন না। আমি বলছি তোমাদের কথা যুক্তি। ওইখান থেকেই করছি যে এই সেশনের সংবর্ধনা অনুষ্ঠানে পরের দিন অথবা পরের সপ্তাহের মধ্যে ওএমআর মেশিনটা কিনবে। তো আরো কিছু বিষয়গুলো তোমরা আমাকে ধরাই দিছিলাম। আমি প্রত্যেকটা সেশনে কিছু ত্রুটি বা স্টুডেন্টদের সাথে চলতে গেলে নিজেদের ত্রুটি নিজেদের কাছে ধরা পড়ে, পরবর্তী সেশনের কাছে ওই ত্রুটিগুলো সলভ করি। আবার তোমাদের সামনে এসে কিছু ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনে চান্স পেয়ে গেল ম্যাথমেটিক্সে। এরপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে ফিজিক্সে চান্স পেয়ে গেল। ইন দ্য মিন টাইম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে ভর্তি হলো। আফটার দ্যাট এই মাইক্রোবায়োলজি অ্যান্ড হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্স ম্যাথমেটিক্স দুজনের মধ্যে বিয়ে হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এরপরে তারা দেশের বাইরে চলে গেল। এখন হক মোহাম্মদ ইসফাক যতটুকু জানি পৃথিবীতে তোমার সবচেয়ে বড় যে অর্গানাইজেশনটা এখন মেটা, সে মেটাতে জব করছে। আর উনি ওয়ার্ল্ডে তোমার হচ্ছে 3 মিনিটস একটা প্রতিযোগিতা হয়, এটা হচ্ছে পিএইচডি শিক্ষার্থীদের প্রতিযোগিতা। সে কানাডিয়ান অঞ্চলে সে ফার্স্ট হয়েছে, ইউএসএতে সারা পৃথিবীর মধ্যে সে ফার্স্ট হয়েছে, ঠিক আছে। তো আমি বলবো এই দুটো স্টুডেন্ট কিন্তু আমাদের ময়মনসিংহ থেকে গিয়েছেন এবং এই উনি গবেষণা করেছে কালাজ্বর নামে। যারা অনেক মেয়েরা আছো পত্রিকায় দেখেছো, মহিয়সী নারী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংবর্ধনা দিয়েছিল গত বছর, সেই নামটা ছিল আমাদের আতিয়া বিনতে আমিন উনি। সো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের দ্বারা আসলে সব কিছুই সম্ভব ওয়ার্ল্ডে। তুমি কখনোই বাংলাদেশের শুধুমাত্র বিসিএস ক্যাডার নিয়ে ভাবার কোনো চিন্তা নাই। শুধু তুমি পড়াশোনাটা করবা। আর পড়াশোনাটা আমি খুব বেশি করতে বলবো না, কেননা স্যার আছে, স্যারই পড়াশোনা করতে বলবে। আমি বলবো হচ্ছে তুমি ক্লাসে যাবা, প্রত্যেক দিন যে কাজটা করবা, মানে ক্লাস খাতাটা এসে একবার করে দেখে যাবা। এইটুকু পারবা তো যে ক্লাসে যাবা, যাওয়ার পরে ওই ক্লাস খাতাটা একবার দেখে ক্লাসে যাবা। আমার বিশ্বাস এইটুকু করলেই তুমি টপ 10 এর মতো থাকবা। এখানে কিছু অভিভাবক আছে, এরা হাসতেছে, বলছে আরে তাহলে তো আমার ছেলে মেয়েরা তো গোল্লায় যাবে না। এইটুকু কাজও বিশ্ববিদ্যালয়ে যায় করে না। প্রিয় অভিভাবক, আপনাদের প্রতি আমি একটা বিষয় বলি, আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে বেশি নষ্ট হয় কি কারণে জানেন? ফ্যামিলি ডিটাচ থাকে। একটা সন্তান বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যে কি করে, এটা যদি গার্ডিয়ানগুলো জানতো, বিশ্বাস করেন কোনো গার্ডিয়ান তার ছেলে মেয়েকে ইউনিভার্সিটিতে দিত না। আমার বিশ্বাস, বুঝতে পারছেন? এই মারাত্মক ধ্বংসের এই জায়গাটা থেকে আমাদের সবচেয়ে বেশি হতে হবে ফ্যামিলি কানেক্ট। বিশ্বাস করো, যাদের যত সাকসেস আসছে, যত সফলতা আসছে, সব কিছুই দেখবা পরিবারের সাথে তার উৎপ্রোত সম্পর্ক আছে। বলতে পারো যে তসলিমা নাসরিনে তো সাফল্য পেয়েছে। তসলিমা নাসরিনের সাফল্য আমরা কয়জন গ্রহণ করেছি? কয়জন অ্যাকসেপ্ট করেছি বাংলাদেশে? পৃথিবীতে কয়জন করেছে? করে না। অ্যাকসেপ্টেবল সাকসেস তোমাকে হতে হবে। সো এরকম কথা। আমি একবার জাপানে গিয়েছিলাম। তো জাপানে আমাদের আমি তো উদ্ভাস কোচিংয়ের হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম। বাংলাদেশের একমাত্র শিক্ষক উদ্ভাসের, যে কিনা নেট কৃষিবিদ,
কৃষিবিদ একমাত্র শিক্ষক, যেটা বুয়েটের শিক্ষার্থীদেরকে আমি মেন্টর করতাম। ওই জায়গাটাতে আমার কাছে কিছু কিছু স্টুডেন্ট যখন আসতো, আমি তাদের ডাটা কালেকশনে রাখতাম এক্সেপশনাল কেসগুলো। তার মধ্যে 2018 সালে একটা আহ্বান জানাচ্ছি সানোয়ার হোসেন, কৃষি গুচ্ছে পজিশন 114। কৃষি শিক্ষার্থী হিসেবে জাহিদ সিদ্দিকী পাচ্ছে কৃষি শিক্ষার্থী হিসেবে আমাদের এবং বই কৃষি গুচ্ছের ৫ম স্থান অধিকারী। প্রশ্ন থাকবে মিসবাউল ইসলাম।